है यदि बदनाम हो करो আমি তো এখন আর নই কারো অন্ধ গলিরে যে আধার সঙ্গী হলো আজ আমার হায় যদি বদনাম হোক আরো আমি তো এখন আর নই কারো হায় যদি বদনাম হোক আরো আমি তো এখন আর নই কারো দুঃখের নলে পুড়ে গেল ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাঁধা ঘর দুঃখের নলে পুড়ে গেল ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাঁধা ঘর এখন মরণ এলে কাছে ডেকে নিলে এখন মরণ এলে কাছে ডেকে নিলে ভেঙে যাব ঝুঁকে পারাবা যদি বদনাম হোক আরো আমি তো এখন আর নই কারো অন্ধ গলিরে যে আধার সঙ্গী হলো আজ আমার যদি বদনাম হোক আরো আমি তো এখন আর নই কারো ক্ষমা সাথীর সুখের স্বপ্ন আমি ভেঙেছি সিঁদুর মুছেছি শাখা ভেঙেছি ভালোবাসার পাখিটার গলা টিপে খুন করেছি তারপরেও কি সাথী কোনোদিন আমাকে ক্ষমা করবে করবে না করবে না করতে পারে না তাই যতই আমি মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতে চাই বারবার আমার মনের আয়নায় ভেসে ওঠে সাথীর সেই মুখখানা কান্না ভেজা কণ্ঠে সে যেন আমাকে বলছে নিজের রক্তে যে স্মৃতি তুমি আমার রাঙিয়েছো সেই স্মৃতি শূন্য করে দিলে আমি কি নিয়ে বাঁচবো আমি কেমন ভাবে বাঁচবো বলো তুমি বলো আমার সেই
কণ্ঠস্বর, আবার সেই স্মৃতি, আবার সে ইয়তির চিহ্ন, শুভ্র শাখা, এই শাখা ভেঙে দিয়ে আমাকে ভিখারিনী সাজিও না, আমাকে বাঁচা, আমি তোমার দুটি পায়ে পড়ি গো, আমাকে বাঁচা। ভাষাতি না, পায়ের নিচে নয়, চোখের জলের আকুতি নয়। যদি পারো যে তোমার ভালোবাসাকে খুন করেছে, সেই খুনিকে তুমি চরম শাস্তি দাও সাথী। তোমার দেওয়া শাস্তি আমি শাস্তি দাও সাথী, আমাকে তুমি এই নর্দমার ধারে অন্ধকারে কে পড়ে আছে? সাথী, সাথী, তুমি অভিমান করে এখানে কেন সাথী? তুমি বিশ্বাস করো, মুখে আমি তোমাকে অস্বীকার করলেও আমার অন্তর থেকে আমি তোমাকে ত্যাগ করতে পারিনি সাথী। দারোগাবু, আপনি এসেছেন, ভালো হয়েছে। এই দেখুন না, মুহূর্তের ভুলে সাথী। কি বললি? সাথী? না স্যার, এ আপনার মোট সাথী নয়, এ মহিলা অন্য কেউ। উড়োফোনের খবরটাই সত্য স্যার। দুশ্চরিত্র রাজা রাতের আধারে কাজ সেরে একই হ্যাঁ? স্যার, এ মহিলা তো এখনই জীবিত স্যার। তাহলে এক্ষুনি চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হবে স্যার। আমার মনে হয় প্রাণে বেঁচে যাবে। হ্যাঁ, তাহলে ভদ্র মহিলাকে আগে প্রাণে বাঁচাতে হবে। তাহলে এক্ষুনি নিয়ে যাও। হ্যাঁ স্যার, আমি শামসুরকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি স্যার। আপনি যে এত নিজ আমরা কল্পনাই করতে পারিনি। দূরসই তো লম্পুরের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই গৌতম। যা বলার আমি থানাতেই বলবো। আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, ওই ভদ্র মহিলাকে আমি একটু আগে তুই স্বীকার করেছিস সাথীকে, তুই বল সত্যি বল, আমার বোন সাথীকে তুই খুন করেছিস। কোনো প্রশ্ন আমাকে করবেন না দারোগা বাবু, আমি বোবার মুখে বল ফোটাতে আমি জানি রাস্কেল। দারোগা বাবু, আমাকে আপনি থানায় নিয়ে চলুন। অপরাধের যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব, তবু দয়া করে কোনো প্রশ্ন আমাকে করবেন না। রাজা, রাজা, আমার মা আসছে দারোগা বাবু, আমাকে আপনি এখান থেকে নিয়ে চলুন। আমার মায়ের চোখের জল আমি সহ্য করতে পারবো না দারোগা বাবু, আমাকে আপনি থানায় নিয়ে চলুন। রাজা, আমি কি দেখছি তোর হাতে? অপরাধের শৃঙ্খল মাগো। রাজা, চুপ! একদম চিৎকার করবেন না দারোগা বাবু। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমি থানা নিয়ে যেতে বাধ্য হব। না না অফিসার, অপরাধী আমি, আমাকে আপনি শাস্তি দিন। আমার মাকে আপনি অসম্মান করবেন না রাজা, আমি স্বীকার করছি আপনার বোনকে আমি খুন করেছি। কি বললি রাজা? তুই খুনি মা, খুনি। এই সংসার
সংসারের বুকে তোমার এই মাস্তান ছেলের আর একটা নতুন পরিচয় হলো, সে খুনি। মহারাজা না, এই জগতে সবাই বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না। কেঁদো না মা, কেঁদো না। তোমার এই দুশ্চরিত্র লম্পট ছেলের জন্য ভুলেও তুমি চোখের জলের অপচয় করো না। যদি পারো তোমার ওই ঠাকুরের কাছে তুমি কায় মনোবাক্যে প্রার্থনা করো যে এই বিশ্বাসঘাতক খুনি রাজার একমাত্র শাস্তি যেন হয় ফাঁসির দড়ি। না! ফাঁসির দড়িতে ঝুলিয়ে তোকে আমি এত সহজে মরতে দেবো না রাস্কেল। তোকে আমি এমন সাজা দেব যা দেখে কেউ কোনোদিন অন্যায় কাজ করতে সাহস না পায়। গৌতম, একে নিয়ে এসো। ঠিক আছে স্যার। রাজা, তোমার পূজা সাত বুঝি পূর্ণ হলো না। চোখের জলে ও রাঙা চরণ ধোয়া বুঝি হলো না। মাগো ধোয়া বুঝি হলো না। মা, মাগো বড় আশা করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ও শেষে নরক যন্ত্রণা ভোগ করে তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে মাগো। কিন্তু আমি ছেলে হয়ে ছেলের কর্তব্য পালন করতে পারিনি। আমি পারিনি আমার মায়ের চোখের জল মুছাতে। তাই আর চোখের জলের অপচয় নয় মা, তুমি ওই ঠাকুরকে ডেকে ডেকে বলো এই অপদার্থ অকর্মণ্য বিশ্বাসঘাত বেঈমান রাজার একমাত্র শাস্তি হোক মৃত্যু। না খোকা, রাজা কি আমার কি হলো? আমার কি হলো? পায়ের তলার মাটিটা কেন সরে যাচ্ছে? মাথার উপরে আকাশটা কেন আমি দেখতে পাচ্ছি না? কেন আমার চোখ দুটো আধার হয়ে আসছে? কেন কেন চন্দ্র সূর্য গ্রহ তারা মিলিয়ে যাচ্ছে? আমার নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? তবে কি আমি ভুল করেছি? অন্যায় করেছি? আমি পাপ করেছি? হয়তো তাই। ওগো ঠাকুর, আমার ভুলের শাস্তি তুমি আমাকে দাও দয়াময়। বিনিময়ে আমার রাজাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। না, এত সহজে আমার মুক্তি হবে না। অর্থের জোরে, ক্ষমতার বলে, যৌবনের অহংকারে অনেক পাপ আমি করেছি।
বাপের হাত থেকে আমার মুক্তি নেই। রূপসী নারীর মুগ্ধ হয়ে কেড়েছি তাদের সুখের ঘুম, জোর করে সতীর সতীত্ব নষ্ট করে অসতী সাজিয়েছি, শান্তির সংসারে শান্তির আগুন জ্বেলেছি। তারা কেঁদেছে, আমি হেসেছি। তারা করুণা ভিক্ষা করেছে, আমি নিষ্ঠুর হয়ে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য। তাই সেই মহাপাপের ফল আজ আমার সারা শরীরে পাড়া হয়ে ফুটে উঠেছে। অসহ্য যন্ত্রণা। কি আমার হাত দুটো অবশ্যই আসছে কেন? আঙুলগুলো কারা যেন হাত উড়িয়ে পিটিয়ে বাঁকিয়ে দিচ্ছে, খসে যাচ্ছে। জল কে আছো, একটু জল দিয়ে যাও। পাপ কোনোদিন বাপকে ক্ষমা করে না। শুরু হয়েছে তোমার পাপের খেলা। বলতে পারো ঘোষাল, বলতে পারো তোমার পাপ কেন বইবে তোমার মেয়ে? তার কি অপরাধ? কেন দুর্গাচরণ, আমার সাথীমার কি হয়েছে? তার সিঁদুর মুছেছে, শাখা ভেঙেছে, তার কপাল পুড়েছে। বিরাজ, আমার সাথীমা হারিয়ে গেছে বাবা। কেন কেন হারিয়ে গেল? তোরা সবাই মিলে আমার আমাদের যার সঙ্গে বিয়ে দিয়েছিলি সে মায়ের আদেশে বাড়ি থেকে দূর করে দিয়েছে বাবা। তাহলে আমার সাথে এখন কোথায়? জানি না, জানি না বাবা। আমার মনে হয় লজ্জায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে স্বর্গে। আমার ধারণা কিন্তু অন্য। স্বরাজে দেওয়া সংবাদ কিন্তু ভুল মামা বাবু। হ্যাঁ, স্বরাজে পুলিশের চাকরি করলেও সত্য উদ্ঘাটন করার শক্তি ওর নেই। আমার মনে হয় সাথী বেঁচে আছে। কোথায় আছে? বলরাজ অধিকারীর বাড়িতে। বাবু গো, এমনি করে বেঁচে থাকতে মরে গেলে বোধহয় ভালো হতো। বলতে পারো ঘোষাল, বলতে পারো সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে যে পেলে একটু সুখের সন্ধানে কেন কেন তার সুখ স্বপ্ন এমনি করে ভেঙে চুরমার হয়ে গেল? বলতে পারো ঘোষাল, এর জন্য দায়ী কে? আমি তাই দুর্গাচরণ। আমারই দোষে হাসি খুশা ভরা মেয়েটার জীবন নষ্ট হলো, হাসির হাতে কান্না নেমে এলো, নষ্ট হলো অভিজাত ঘোষাল বাড়ির ঐতিহ্য। বাবু, ছেলেবেলায় এখানে এসেছিলি, আজ বুড়ো হয়ে মরতে চললি। তোর প্রতি আমি অনেক দুর্ব্যবহার করেছি, তাই আজ তোদের সকলের কাছে আমার অনুরোধ, আমার জীবনের সন্ধ্যাবেলায় আমাকে আমার প্রায়শ্চিত্ত করতে দে। একবার নিয়ে চল আমার মা মরা মেয়েটার কাছে, দেখে আসি সে কত নরক যন্ত্রণা ভোগ করতে। বাবু, আমি তার কাছে যেতে পারবো না, তাকে আমি ভীষণ যন্ত্রণা, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আঙুলগুলো সব খসে খসে যাচ্ছে। বাবু, কি হয়েছে মামা বাবু? কর্তা বাবুর কি হয়েছে? অতীতের পাপ আজ পারা হয়ে সারা শরীরে ফুটে উঠেছে। তার মানে তোমার বাবা এখন কুষ্ঠ রোগে আক্রান্ত। মামা বাবু, সারের চিন্তা আমি করছি না, ভালো চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে উঠবে, কিন্তু কিন্তু আমার সাথীমা মৃত্যুর দিন গুনছে, হাতে পায়েছে কল, চোখ দুটো জবা ফুলের মতো লাল, ধারে কাছে কেউ ঘেঁষতে পারছে না। এমনকি আমার দিদি বলে আমাকেও চিনতে পারলেনি বাবা বাবু, আমাকেও চিনতে পারলেনি। আমাকে কেষ্ট দেখে চিনতে না পারলেও আমায় দেখে সে নিশ্চয় চিনতে পারবে। আমায় তুমি নিয়ে যাও অগস্টদা, আমায় তুমি চিরিন নিয়ে চলো। তোমায় দেখে চিনতে না পারলেও
সে আমায় দেখে নিশ্চয়ই চিনতে পারবে। কোথায় কোথায় তাকে ফিরে আনবি বাবা? এখানে আনলে তো সেই নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। তার চাইতে স্বরাজকে খবর দে, কলকাতা কোনো নার্সিং হোমে রেখে তার চিকিৎসা করুক। দাদাকে খবর দিন, আমি যাব কলকাতায়। কলকাতায় গিয়ে ভোলানাথ বাবুর বাড়িতে দেখে আসবো আমার স্নেহের সাথীকে। ও স্নেহের সাথী বিরাট, তাই চল বাবা, তাই চল, আমিও যাব তোর সঙ্গে। আমি যে দেখে আসবো আমার ছেলের সাথীকে। খুনি লম্পট মাস্তান রাজা আমার ভগ্নিপতি, তার জন্য আমার মান সম্মান না। অন্যায় করে আইনের কাছে আজ বলে সে কিছুতেই ক্ষমা পাবে না। গৌতম, এ স্যার। দাদার কাছ থেকে কোনো জবানবন্দি পেলে? না স্যার। ঠিক আছে, আমি বোবার মুখে কিভাবে বল পড়তে হয় সে আমি ভালোভাবে জানি। স্যার। হ্যাঁ, যাও রাজাকে হাসিকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দাও। ঠিক আছে স্যার।